বিসমিল্লাহির আমি এখন কথা বলছি আমাদের এই এশিয়া মহাদেশের অন্যতম একটি স্থাপনা নিয়ে এবং ঐতিহাসিক একটি স্থানকে ঘিরে। এটা হলো দিঘাপাতিয়ার জমিদার বাড়ি। এই দিঘাপাতিয়ার জমিদার বাড়ি ১৬৬০ সালে তৎকালীন রাজা রামজীবনের দেওয়ান। এই পুরো অঞ্চলের যিনি রাজা ছিলেন তার নাম হলো রামজীবন। তো রাজা রামজীবনের যিনি প্রথম দেওয়ান তিনি হলেন দয়ারাম রায়। তো দেওয়ান দয়ারাম রায়ের প্রসঙ্গক্রমে বলি আমি দেওয়ান পরিবারের সন্তান, বংশের সন্তান, এবং আজকের এই চতুর্দিকে যতদূর চোখ যাচ্ছে যে বিশাল স্থাপনা অবকাঠামো, এই রাজবাড়ি আমাদেরই পূর্বপুরুষ বংশ পরম্পরায় হতে পারে, অথবা দায়িত্বের পরম্পরায় দেওয়ান দয়ারাম রায় তিনি যখন দেওয়ানি থেকে জমিদারি লাভ করলেন, রাজা হলেন, তখন পার্শ্ববর্তী রানী মহারানী ভবানী এই ৪৭ একর জমি ওনাকে দান করেন, উপহার দেন, ওনাকে উপহার দেন। তো উনি এই উপহারের জায়গায় এই অবকাঠামো নির্মাণ করেছেন। আপনি এই যে অবকাঠামো দেখে চলছেন, এটা নির্মাণ করতে তৎকালীন সময়ে ১১ বছর সময় লেগেছে। এই পুরো দিঘাপাতিয়ার রাজবাড়ি ১১ বছর সময় ধরে নির্মাণ করা হয়েছে এবং এখানে অনেক বড় একটি ইতিহাস রয়েছে। ১৮৯৭ সালে প্রথম বঙ্গীয় কংগ্রেসের প্রাদেশিক সভা হয়েছিল এখানে। ১৮৯৭ সালের ১০ জুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছেন এবং এই উপমহাদেশের বরেণ্য রাজনীতিকগণ এখানে এসেছেন। আমরা যেই ভবনের সামনে দাঁড়ানো, যে রাজপ্রাসাদের সামনে দাঁড়ানো, এই রাজপ্রাসাদে প্রথম ১৮৯৭ সালের ১০ জুন বঙ্গীয় প্রাদেশিক সভা বসে। পরবর্তীতে প্রলয়ঙ্করী ভূমিকম্পে এই ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেটাকে সংস্কার করা হয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের মাধ্যমে যে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়, ৫০ সালে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়, এখানে আর জমিদারের কোনো পরিবার আর বসবাস করেন না। পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের বাসভবন হিসেবে এটা ব্যবহৃত হয় এবং ১৯৭১ সাল পর্যন্ত, মুক্তিযুদ্ধের প্রাক্কাল পর্যন্ত এটা ছিল মোনায়েম খান বা পূর্ব পাকিস্তানের যিনি গভর্নর ছিলেন তারই বাসভবন। পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পরে ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার গঠন করার পরে রাজশাহী থেকে যাওয়ার পথে তিনি দেখতে আসলেন এবং তিনি দেখে ঘোষণা দিলেন যে এটা হবে উত্তরাঞ্চলের সরকারি ভবন। পরবর্তীতে ৭২ সালের ৯ ফেব্রুয়ারি, এই ভাষার মাস, বইয়ের মাস, এই মাসেই ৯ ফেব্রুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন এবং সেদিন থেকে এই দিঘাপাতিয়ার রাজবাড়ি নতুন নাম, নতুন ইতিহাস, নতুন স্মৃতির আবর্তে নিজেকে রক্তিম সূর্যের মতো লাল সবুজের আবর্তে গড়ে ওঠে উত্তরার গণভবন হিসাবে। সেই থেকে আজ অবধি এটি সরকারি কার্যক্রম, উত্তরা গণভবন, এবং ১৮ সালেও এখানে মন্ত্রিপরিষদ বৈঠক হয়েছে। তখন ১৮ সালের এটা প্রায় মাঝামাঝি প্রান্তে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাহেব এখানে একটি উদ্যোগ গ্রহণ করেন। দিঘাপাতিয়ার জমিদারদের ব্যবহৃত যত উপকরণ ছিল এগুলাকে সংগ্রহ করে একটা সংগ্রহশালা নির্মাণ করা হয়েছে। সেখানে রাজাদের ব্যবহৃত রাজগ্রাউন্ড, রাজমুকুট, তৈজসপত্র থেকে শুরু করে চিঠিপত্র, দলিলপত্র, বিভিন্ন বই পুস্তক এই সংগ্রহশালায় সংরক্ষিত আছে এবং আমাদের এই জাতি হিসাবে আমরা গর্বিত। কিন্তু একটি জায়গায় আমাদের সমস্যা হলো যে আমরা ইতিহাস চর্চাটা খুব কম করি। তো ইতিহাসে দেখা যায় এই অঞ্চলে এই দিঘাপাতিয়ার রাজা সেই ১৬৬০ সালের পরবর্তী পর্যায়ে রাজ লোগো, আজকে দেখবেন যে একটা ব্র্যান্ডের একটা লোগো থাকে, একটা কোম্পানির লোগো, একটা স্কুলের লোগো,
একটা কলেজের লোগো এবং সরকারি লোগো, পৃথিবীর সব সরকারেরই রাষ্ট্রীয় লোগো, জাতীয় লোগো তৈরি হয়েছে। এটার কনসেপ্টটা বলা যায় শুরু হয়েছিল এই জায়গা থেকে, এই মাটি থেকে। সেটা 1680 বা তার পরবর্তী পর্যায়ে প্রথম কোনো রাজা তার রাজত্ব অঞ্চলকে ঘিরে একটা মনোগ্রাম তৈরি করেছে, লোগো তৈরি করেছে। যেই দিঘাপাতিয়ার রাজার লোগোটার নিচে ইংরেজিতে দিঘাপাতিয়া লেখা ছিল, মাঝখানে একটা লাল স্তম্ভের উপরে একটি হাতি খুব চৌকস দৃষ্টিতে তাকিয়ে আছে, এরকম একটি মনোগ্রাম। বলা যায় ইতিহাস শুরু হয়েছে, সভ্যতা শুরু হয়েছে এই অঞ্চল থেকে। এই নাটোর ছিল এই পুরো অঞ্চলেরই রাজধানী। নাটোর থেকে রাজধানী পরবর্তীতে শিফট হয়ে যায় বাংলা বিহার উড়িষ্যায়। যখন 1757 সালে সংগ্রাম হয়েছিল, আমাদের নবাবের সাথে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়েছিল, তখন এখান থেকে মহারানী ভবানী তার বিশাল হস্তি বাহিনী নিয়ে প্রতিরোধের জন্য এগিয়ে গিয়েছিলেন। সেই ইতিহাসটা আমরা বিভিন্ন জায়গায় পড়ে থাকি। তো এটি সেই সংগ্রামী ইতিহাস। এখানে এই উদ্যোগের শেষ প্রান্তে এসে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকারেরও কয়েকজন উপদেষ্টা ডিসেম্বরের 5 তারিখে এখানে এসেছেন, ভিজিট করেছেন এবং তারাও এখানে উপদেষ্টা পরিষদের সভা করার আয়োজন করেছেন। সুতরাং এটি পরম্পরায় আমাদের রাষ্ট্রের একটি অনন্য স্থাপনা। এই অনন্য স্থাপনা দেখতে এসে দেওয়ান পরিবারের সন্তান হিসাবে আমাদেরই বলা যায় বংশগত কিংবা আমাদের উপাধিগত এই পূর্বপুরুষ দেওয়ান দয়ারাম রায়ের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। আমার পেছনেই এই রাজপ্রাসাদের সামনে দেওয়ান দয়ারাম রায়ের মুরালটি আছে। আমি দুঃখের সাথে বলবো এই মুরালটির উপরে ভাঙচুর করা হয়েছে। মুরালটির উপরে বলা যায় যে একটি মুরালের যেই সভ্যতা, মুরালের যে আদর্শ, সেটা বিনষ্ট করা হয়েছে। এ বিষয়ে সরকার দৃষ্টি রাখতে পারে। দেওয়ান দয়ারাম রায়ের মুরালটি সুন্দর করে সংস্কারের আমি দাবি জানাই এবং যিনি প্রথম এখানে মন্ত্রিপরিষদ বৈঠক করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও আমি শ্রদ্ধা জানাই। এই বাসার মাসে তিনি 72 সালে কাজটি করেছেন। আমি দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আগামীতে এই প্রতিষ্ঠান যেন ইতিহাসের অংশ হতে পারে, যেন গবেষণার অংশ হতে পারে, যেন সভ্যতার অংশ হতে পারে, সেজন্য যুগে যুগে শতাব্দী সহস্রকাল অবধি যারা রাষ্ট্র পরিচালনায় থাকবে, যারা ইতিহাস চর্চায় থাকবে, তারা যেন এদিকে দৃষ্টি দেয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে, শুধু ঘুরে এসে ছবি তুলে যাবে সেটার পাশাপাশি আমার মনে হয় ইতিহাসটুকু চর্চা করা উচিত। এটি আমাদের গৌরবের ইতিহাস, এটি আমাদের মর্যাদার ইতিহাস। এই দিঘাপাতিয়ার জমিদার বাড়ি বাঙালি অঞ্চলের মানুষের জন্য এক অনন্য প্রাচুর্যের ইতিহাস এবং বিশ্বের দেওয়ান পরিবারের জন্য এক অনন্য প্রাচুর্য। ধন্যবাদ।